স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। আসো বোর্ডে আসি, দেখি তোমাদের কঠিন প্রবলেম দিয়েছিলাম নাকি সহজ প্রবলেম দিয়েছিলাম নাকি জি স্যার, জি স্যার। স্যার মানে ধরতে স্যার সমস্যা হচ্ছিল স্যার। তোমাদের মাইন্ড প্রবলেম ছিল নাকি তোমরা ট্রাই করো নাই? জি স্যার, শিওর স্যার। তোমাদের আমি এরকম প্রবলেম দিয়েছিলাম, d to the power 4y over dx to the power 4 all to the power 5 plus d square y over dx square all cube plus y cube of 4 root over 5 is equal to suppose 3 d cube y over স্যার dx। আপনাকে বোর্ড দেখাচ্ছেন স্যার? হ্যাঁ, বোর্ড দেখাচ্ছি। this plus suppose xy like this, তাই না? এরকম জি স্যার। অর্ডার এবং ডিগ্রির ক্ষেত্রে তোমাদের স্কয়ার রুটের এরকম প্রবলেম করায়নি? না স্যার, ক্লাসে তো স্যার স্কোয়ার রুটের প্রবলেম ওভাবে হয়নি স্যার করানো। স্কয়ার রুটের প্রবলেম করায়নি ক্লাস? সবগুলো একটা মেবি একটু মিস করেছে, কিন্তু স্যার স্কোয়ার রুটের প্রবলেম করানো হয়নি স্যার এই ক্লাসগুলোতে। স্যার আপনি কি কিছু বলছেন স্যার? আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। দিস ইজ কোয়াইট ইম্পসিবল যে আমি ক্লাস নিয়েছি বাট অর্ডার এবং ডিগ্রি শেখানো ভালো করে শেখায়নি। স্যার অর্ডার ডিগ্রিটা স্যার করিয়েছেন, কিন্তু স্যার স্কোয়ার রুটের প্রবলেম স্যার করানো হয়নি আমাদেরকে। এটা খুবই কোয়াইট ইম্পসিবল কেস। এই জন্য স্যার আমরা ধরতে পারছিলাম না স্যার। স্কয়ার রুট বেসিক্যালি ডিগ্রি কাকে বলে আমাকে বলো তো? ডিগ্রি স্যার সবচেয়ে হাইয়েস্ট অর্ডারের স্যার যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে স্যার সেটার পাওয়ারটাকে স্যার। এতটুকুই? This is not the pure definition for a degree. The highest power, the power of the highest derivative of a differential equation is said to be degree after if the equation has been free from any kind of radical terms. অর্থাৎ কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আমরা হাইয়েস্ট পাওয়ারকে তখন ডিগ্রি বলি যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা রেডিক্যাল টার্ম ফ্রি থাকে, সেখানে কোন রকমের স্কয়ার রুট না থাকে। সো এখানে প্রচুর পরিমাণে রেডিক্যাল টার্মস ইনক্লুডিং বোথ টু সাইড। প্রথমটাতে 1/4, সেকেন্ডটাতে 1/3. So you could not find degree. Now this situation, for finding degree of this equation, obviously firstly you will have to should have free from the radical terms 1/4 and 1/3 on the both sides. And যদি দুই পাশে আমরা রেডিক্যাল টার্মস গুলোকে ভ্যানিশ করতে পারি এবং ভ্যানিশ করার পরেই কিন্তু আমরা আসলে ডিগ্রি বের করা মানে এবং এর ডিগ্রি সম্বন্ধে আমরা ফাইনাল সিদ্ধান্ত নিতে পারবো। তো এইখানে আছে 1/4, তার মানে লাইক দিস, এটা হবে এরকম 1/4, আর এইখানে আছে কত 1/3 দিস। এটা স্যার একটা স্যার মিসকমিউনিকেশন হয়ে গেছে স্যার আমাদের। উভয় পক্ষে যদি রেডিক্যাল টার্ম এটাতে 1/4 লাইক দিস, অপর পাশে 1/3 আছে, তার মানে এই রেডিক্যাল টার্ম যদি ক্যান্সেল করতে চাই এদের লসাগুকে দ্বারা উভয় পক্ষে গুণ করতে হবে না? যদি
হরের যে লসাগু আছে উভয় পক্ষে কত 4 3 লসাগু কত 3 4 12 12 দ্বারা গুণ করা ছাড়াই কি মিনিমাম 12 দ্বারা গুণ করতে হবে না? জি স্যার। প্রথমত হয় 12 মিনিমাম 12 দ্বারা গুণ করতে হবে, অথবা কি মিনিমাম এরপরে সেকেন্ড টার্মে 24 বা 36 অথবা 48, অর্থাৎ 12 গুণিতক বা এদের 4 এবং 3 যে এলসিএম, এদের এলসিএম এর মাধ্যমে পক্ষে গুণ করতে হবে। যদি টেকিং ইন্ডেক্স পাওয়ার 12 অন দ্য বোথ সাইড এটা আমরা নেই, আমি এটাকে বারবারে করছি না, জাস্ট প্রবলেমটা সলভ করে দিচ্ছি। এটাকে যদি আমি বারবারে নেই, এটা কত হবে 12, এখানে কত হবে সাপোজ 12। তো এইটা 4 এবং 12 কেটে যাবে, কত থাকবে 3। 4 এবং 12 কেটে যেতে থাকবে কত 3, 3 4 12। আর 3 এবং 12 কেটে থাকবে কত স্যার 4। 4। তার মানে এবার যে ইকুয়েশনটা আমাদের কাছে আছে এটা হচ্ছে রেডিক্যাল ফ্রি ফর্ম। অর্থাৎ রেডিক্যাল টার্মস বলতে আসলে বুঝি পাওয়ার যদি কখনো ফ্র্যাকশন থাকে 1/2, 3/2 অথবা 1/5 অথবা 4/9, এই সমস্ত যেই ফ্র্যাকশনাল টার্ম আছে, ফ্র্যাকশনাল টার্ম যদি কখনো কোনো ইকুয়েশনের পাওয়ার হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেই টার্মগুলোকে বেসিক্যালি রেডিক্যাল টার্মস বলা হয়। তো এবার তুমি হচ্ছে আইডেন্টিফাই করতে পারবা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার এবং ডিগ্রি। বেসিক্যালি এটার অর্ডার কত এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের? তো অর্ডার স্যার 4। আর ডিগ্রি কত? ডিগ্রি স্যার ডিগ্রি 5 হবে না? নো স্যার এখানে স্যার বাইরের পাওয়ারটাও তো স্যার কাজ করবে তখন স্যার। অর্ডার হচ্ছে 4 হাইয়েস্ট ডেরিভেটিভ, ইয়েস and স্যার। power of highest derivative is called degree. এখন এটার পাওয়ার কত হাইয়েস্ট ডেরিভেটিভের 5 আছে, তার উপরে আরো পাওয়ার আছে না 3, তাহলে টোটাল পাওয়ার কত হবে 3 5 15 স্যার। 15। অর্থাৎ এটা হচ্ছে 4th অর্ডার 15 ডিগ্রি নন লিনিয়ার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তুমি যখনই ডিগ্রি বের করতে যাও তোমাকে অবশ্যই কি করে নিতে হবে। আমার যতদূর মনে পড়ে তোমাদের পড়ানো হয়েছিল হাউ টু ফর্ম ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং আমি এই জায়গা থেকে তোমাদের পড়াশোনা স্টার্ট করেছি বিভিন্ন সলিউশনের মাধ্যমে, সলিউশন পড়িয়ে, সলিউশনের ডেফিনেশন। তার আগে আমি তোমাদের বলেছিলাম যেহেতু তোমাদের পর্যন্ত পড়ানো হয়েছে আমি একটা রিভিজিট করব তোমাদের সকল টার্মগুলো, এবং আমি রিভিজিট করে তোমাদের পড়ানো স্টাডি করেছি। তুমি যেখানেই যেভাবে স্টাডি করো না কেন, যদি তুমি অর্ডার এবং ডিগ্রি তোমাকে পড়ানো হয় তার মানে শিওর দ্যাট you are capable to finding order and degree of any kind of differential equation. It is obvious. ওকে, প্রবলেমটা আসলে কঠিন ছিল না, এইগুলা প্রবলেম অঙ্ক না করেও আনসার করা যায়। তোমার এইখানে যদি 6 থাকে, এইখানে যদি y⁵ থাকে +6, এইখানে যদি 2 থাকে, এইখানে যদি y⁻³ থাকে, এইটার ডিগ্রি বের করার জন্য যে খুব বেশি কষ্ট হবে বিষয়টা এরকম না। 3, তার মানে 6 3 এর লসাগু হচ্ছে কত 6। উভয় পক্ষে জাস্ট 6 নিয়ে নিলেই হবে। 6 নিয়ে নিলে এটা অটোমেটিক্যালি বাদ যাবে, 6 নিলে এটা 3 দুগুণে 6 হয়ে যাবে। অর্থাৎ জাস্ট এই জায়গা থেকে তুমি
তার ডিগ্রিটা আইডেন্টিফাই করে ফেলতে পারবা। দিস ইজ সেকেন্ড অর্ডার 9th ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে কিন্তু ডাবল প্রাইম আছে। ওকে, তাহলে দেখি সলিউশন কি কঠিন হয়েছে। একটা সলিউশনের কথা বলো তো, দিয়েছিলাম। 2 number solution. 2 number solution था सर। sorry per question था सर। এই 2 নাম্বার তো ওই তোমাদের ম্যাডাম অনেক কঠিন কঠিন প্রবলেম করেছে, আমি দেখেছি, তোমরা নিজেরাও বলেছো। ওইখানে যে কঠিন কঠিন প্রবলেম পড়েছে ওদের চেয়ে অনেক সহজ প্রবলেম দেওয়া ছিল। ওই এক্স ওয়াই স্কোয়ারের এরকম টার্ম দিয়েছিলাম নাকি ওয়াই ইকুয়াল টু এ লন এক্স প্লাস বি এরকম টার্ম দিয়েছিলাম, মনে আছে কারোর? সলিউশনের কথা বলো। একটা সলিউশন দিয়েছিলাম এলডিই অর্থাৎ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলেই দিয়েছিলাম, এবং যদি আমি বলি জগতের সবচেয়ে সহজ একটা ইকুয়েশন দিয়েছিলাম, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আরেকটা প্রবলেম মনে হয় এরকম দিয়েছিলাম কিনা আমার মনে নাই, দেখো তো, এক্স কিউব a by dx plus 1 plus y square by y square into 1 plus x square, এরকম কোন প্রবলেম দিয়েছিলাম? yes sir। 4 number था सर। হ্যাঁ, না এটা 4 নম্বর ছিল মনে হয়, 4 নম্বর এলডি ছিল। ना सर सर 3 number 3 নাম্বার ছিল था। স্যার। 3 number 2 নম্বরটা যদি দেখিয়ে দিতেন স্যার। এটা 3 নম্বর ছিল। এই 2 নম্বর প্রবলেম কি ছিল? তোমরা তো হচ্ছে এইটার ক্ষেত্রে তোমাদের আমি কি বলেছিলাম যে সলভ দিস প্রবলেম, তাই না? কোন মেথড উল্লেখ করেছিলাম না। একটা প্রবলেম দিয়েছিলাম যে কোনো মেথড উল্লেখ করি নাই, আর অন্য প্রবলেম আরেকটা দিয়েছিলাম মেথড উল্লেখ করে দিয়েছিলাম। তো এইটা কোন জায়গাতে যাবে তুমি নিজে একবার চিন্তা করে দেখো, এই আগে দেখে নাও যে প্রবলেম এটাই দিয়েছিলেন কিনা, সেই হিসেবে কিন্তু সলিউশন প্রসিডিওর ড্র হবে। প্রবলেম একটু উল্টাপাল্টা হলে সলিউশন প্রসিডিওর কিন্তু চেঞ্জ হবে। তো উপরে শুধু ওয়াই স্কয়ার ছিল, হোল স্কয়ার ছিল না। কোথায়? জি স্যার, ঠিকই আছে, ঠিকই আছে। ঠিক আছে, ওকে। দিস মাইনাস 1 by y square by 1 plus x square। কেন আমি আলাদা করলাম? এইখানে কিন্তু এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সবাই কিন্তু আলাদা আলাদা গুণাকারে আছে, কেউ কারোর সাথে আসলে যোগ বিয়োগ আকারে কোনোভাবে নাই। আমি কিন্তু এটা তোমাদের স্পষ্ট করে বলছি, যদি কখনো এরা আলাদা আলাদা থাকে সব সময়, এরা অবশ্যই ভেরিয়েবল সেপারেবল হবে। কোনো এক্স ওয়াই নিজেদের ভিতর আসলে কোনো যোগ বিয়োগ আকারে নেই, তো অন্য কোনো মেথড এখানে চিন্তা করার কোনো অবকাশ নেই। কত সুন্দর, এক্স এর ফাংশন নিজেদের ভিতরেই আছে, ওয়াই এর ফাংশন এরা সব নিজেদের ভিতরেই আছে, এবং এক্স এর সাথে সবসময় গুণাকারে আছে। জাস্ট তুমি খালি এদেরকে সাইড চেঞ্জ করবা আর ভেরিয়েবল সেপারেবল করবা। উপরে নিয়ে আসো, খেয়াল করো, এই ওয়াই স্কোয়ার কে যদি এই পাশে নিয়ে আসি এটা উপরে চলে আসবে, এই 1 প্লাস ওয়াই স্কোয়ার গুলো যদি এই পাশে নিয়ে আসি এটা নিচে চলে আসবে। এই খেয়াল করো, ডিওয়াই এই উপরে থেকে গেল ইকুয়াল মাইনাস এক্স কিউব ওই পাশে উপরে চলে যাবে, আর নিচে আসছে কত 1 প্লাস এক্স স্কোয়ার, আর dx ওই পাশে চলে যায় হবে this is dx, equation variable separable, so now you can integrating both side, just এক লাইনে now integrating both side। এবং সবচেয়ে বড় বিষয় আমি দেখেছি তোমরা এখন বলতেছো যে স্যার বুঝতে পারি নাই, কিন্তু নেট খেতে তোমরা এই পর্যন্ত নিয়ে আসছো অনেকেই বুঝতে না পেরেও, তার মানে কেউ কারোর সাথে অবশ্যই কপিং করছো, নাইলে এই ক্লাসের
যতজন পরীক্ষা দিয়েছো তার ভিতর 90% এই পর্যন্ত করতে পারছো, কিন্তু এরপরে যে সলিউশন করছো অবাক করার মতো, যে এরকম নর্মাল একটা ইন্টিগ্রেশনের সলিউশন তোমরা কি পরিমাণ জটিল থেকে জটিল জটিল এবং জটিলতর প্রক্রিয়ায় নিয়ে যেতে পারো। মানে একেবারে বেসিক লেভেলের একটা ইন্টিগ্রেশন, এটাকে যদি বলি যে ইন্টিগ্রেশনের মিড লেভেলের টার্ম পর্যন্ত এরা যায় না। যদি ইন্টিগ্রাল, যেটা তোমরা অলরেডি ইন্টিগ্রাল প্রসেস বা ইন্টিগ্রাল সিস্টেমটা স্টাডি করে আসছো, ইন্টিগ্রালের ফার্স্ট থিঙ্কিং হলো only applying the standard form, and second technique rearrange the given function and apply the standard form. এই ফাংশনগুলোর ইন্টিগ্রেশন তুমি উপরে যদি জাস্ট খালি 1 যোগ করে দাও তাহলে এই ফাংশনের ইন্টিগ্রেশন হয়ে যায়, জাস্ট রিঅ্যারেঞ্জিং সেম। কারণ তুমি যদি এটা ডেরিভেটিভ করে উপরে পাওয়া যায় না, যেহেতু নিচে উপরে সেম থিং, তার মানে তুমি প্রায় সেম থিং করে নাও, তাহলে তো এই টার্মটার ইন্টিগ্রেশন হয়ে যায়। এবার উভয় পক্ষে আলাদা করে দাও, উভয় পক্ষে যদি আলাদা করে দাও, দিস টার্ম বা দিস টার্ম হচ্ছে 1, তার মানে dy মাইনাস ইন্টিগ্রেশন অফ dy বাই 1 plus 1 square. So this will be y and this will be tan inverse y. And similarly, যদি এই টাইমের কাজ করতে চাও, এটার থেকে উপরেরটা হচ্ছে এক বেশি, এইটা এবং এটা সমান ছিল, এটার সাথে এক যোগ করলে কিন্তু আসলে লাভ হবে না। তো এমন টার্ম করতে হবে যেন 1 plus x square থাকে, তাহলে উপরেরটা হ্রাস পাবে। তো এটার জন্য আসলে কি করা প্রয়োজন, যেহেতু নিচে 1 plus x square আছে, তার মানে উপরেরটাকে আমি x square বানাইতে পারি, একটা x এর মাধ্যমে রেখে উপরে x square করি, উপরে x কিউব আছে কিন্তু x কিউব আছে, আর নিচেরটার সাথে মিলাবো, সো দিস ইজ প্লাস 1। বেশি কি লিখলাম, x কিউব প্লাস x, উপরে x নেই, সো x নেগেটিভ, this dx। সিমিলারলি আগেটার মতো জাস্ট আলাদা করে দাও, এটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে শুধু হবে x dx মাইনাসে মাইনাসে প্লাস, এটা আলাদা হয়ে হবে x বাই 1 plus x square dx। First thing, this x square by 2 and plus নিচেরটা ডেরিভেটিভ উপরে আছে, তার মানে ln অফ নিচেরটা, উপরে যেহেতু 2 নাই এখানে একটা হাফ দিয়ে নিলাম, তাহলে 2 হয়ে যাবে, this is ln of 1 plus x square। তোমাদের কাছে এইসব প্রবলেম কঠিন, কারণ তোমরা আসলে প্র্যাকটিস করো না, তোমরা অনেকেই প্র্যাকটিস করো নাই, যে কারণে এইরকম 4 থেকে 5 জন স্টুডেন্ট এইভাবে স্টাডি করছে, মানে এইভাবে শুরু করছে কিন্তু ইন্টিগ্রেশন করতে পারে না, 4 থেকে 5 জন। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট কি টেন থিটা ধরেছে, কি সেক থিটা ধরেছে এই প্রবলেমটা সলভ করতে চেয়ে। আচ্ছা, এইটা ছিল ভেরিয়েবল সেপারেবল একটা প্রবলেম। আরেকটা প্রবলেম দিয়েছিলাম লিনিয়ার ডিফারেন্সিয়াল, ওইটা মোটামুটি অনেকেই পারছে, কিন্তু সবাই একটা জিনিস ভুল করছে, ভুলটা হইলো যে কেউ নিজের মননশীলতার পরিচয় দেয় নাই, সবাই সবার কাছ থেকে কপি করে লিখছে, যে কারণে সহজ ভুলটা কেউ ধরতে পারে নাই। y by x equal to মাইনাস, আমার আনসারটা ঠিক খেয়াল নেই, তারপরে যতদূর মনে করে এরকম ছিল, 1x by x প্লাস 1 by x প্লাস c। যদি খুব বেশি ভুল না করি 4 নম্বরের ফর্মটা এরকম আসছিল আনসারটা। তো সবাই কিন্তু x এর মাধ্যমে এটাকে গুণ করছে এরকম, y equal to মাইনাস ln x প্লাস 1 প্লাস c। আচ্ছা, x এর মাধ্যমে যদি গুণ করি এটা কি এরকম হবে, খেয়াল করে দেখি তো আমার এই গুণ কি হয়েছে। আমি বললাম উভয় পক্ষে x এর মাধ্যমে গুণ করছি, কেউ ভুল খুঁজে বের করতে পারবা এই গুণে?
যে ভুলটা কোথায় হয়েছে। স্যার এখানে ইনভার্স হবে না স্যার? হুম স্যার এক্স এর উপর স্যার ইনভার্স হবে না, একটা ইনভার্স সাইন? উভয় পক্ষে আমি এক্স দ্বারা গুণ করে দিলাম, তুমি উভয় পক্ষে এক্স দ্বারা গুণ করতে পারো না? স্যার সি এর সাথে এক্স গুণ হবে। সি এর সাথে একটা এক্স গুণ হবে, কারণ এইটার সাথে এক্স গুণ করলে ক্যান্সেল, এটার সাথে এক্স গুণ করলে ক্যান্সেল, এটার সাথে এক্স গুণ করলে ক্যান্সেল, সি এর সাথে একটা এক্স গুণ হবে না? ক্লাসের 35 স্টুডেন্ট এই ভুলটা করতে পারে। স্যার কিন্তু এটা কনস্ট্যান্ট না স্যার, কনস্ট্যান্টের সাথে যে কোনো কিছু গুণ হলে তো স্যার এটা বিয়োগ বাদ যাবে না? এইটা তো ভেরিয়েবল, কনস্ট্যান্টের সাথে ভেরিয়েবল গুণ হলে ভেরিয়েবল থাকবে। কনস্ট্যান্টের সাথে ভেরিয়েবল গুণ করলে সে কখনো ইন্ডিভিজুয়াল আলাদা কনস্ট্যান্ট হবে? ভেরিয়েবল তো স্যার ভেরিয়েবলই। ভেরিয়েবল তো ভেরিয়েবল, এটা যদি 5c হয় দিস ইজ আমি লিখতে পারবো c1, কিন্তু এটা যদি cx হয় দিস ইজ অবভিয়াসলি cx। এটা যদি a প্লাস b প্লাস c হয় এটাকে আমি বলতে পারবো একটা বড় একটা কনস্ট্যান্ট, কিন্তু এটা যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c হয় এটা ax স্কয়ার প্লাস bx প্লাস c থাকবে, কারণ কেউ কারোর সাথে যোগ করতে পারবে না। তুমি মান বসাই দেখো 5c, একটা মান বসাই 5, c মানে কত মনে করো 10 বসাইলাম, কত আসছে 50 না একটা সংখ্যা। এবার মনে করো cx, c এর মান বসাও, c এর মান আমরা এটাকে 10 বসাইছি, এটা 10x হচ্ছে কোন সংখ্যা হচ্ছে না স্যার, কোন কনস্ট্যান্ট আসতেছে সে? cx কে কিভাবে এই তুমি c লিখবা? তুমি যদি cx কে c লেখো তুমি তো c টা লিখবা সেকেন্ড হ্যান্ডে এসে this equal to minus 1x plus 1 plus suppose c1 বা c যাই বলি না কেন, at least তো ধরা যাবে যে তুমি মনে হয় ওইটা মনে করেছো, তাই না? যে তুমি মনে হয় ওইটা মনে করছো যে কনস্ট্যান্টের সাথে তো কিছু গুণ হইলে সেটাও কনস্ট্যান্ট হয়ে যায়, কিন্তু কনস্ট্যান্টের সাথে কিছু না, কনস্ট্যান্টের সাথে যদি কনস্ট্যান্টের গুণ হয় তাহলে শুধুমাত্র কেবলমাত্র সে কনস্ট্যান্ট থাকবে, কিন্তু ভেরিয়েবলের যদি গুণ হয় তাহলে সে ভেরিয়েবল নিয়েই অবস্থান করবে। তো এইখানে তোমাদের অনেকের এই ছোটখাটো একটা ভুল ছিল, এই ভুলটা হইলেও এই প্রবলেম যারা করেছো পর্যন্ত পেরেছো তারা 80% মার্কস পেয়েছে, প্রবলেম 80 or 85 অর্থাৎ 3 or 3.5 মার্কস পেয়েছে। তবে আরেকটা সবাই সুন্দর ভুল করেছে। ও তোমাদের আরেকটা প্রবলেম জানো কি ছিল বলো তো? নাম্বার ইকুয়েশন 2 নম্বরের প্রবলেম। জি স্যার, এটা ধরতেই পারি এক্স ওয়াই সমান x সমান এক্স ওয়াই স্কয়ার স্যার এক্স ওয়াই স্কোয়ার স্কয়ার এক্স প্লাস বি x প্লাস বি b ইন্টু লন এক্স ইনটু লন এক্স। ln x। ওকে, এইখানে তোমার কয়টা কনস্ট্যান্ট? দুইটা স্যার। দুইটা। তার মানে আমাদের কাজ কি দুইবার ডেরিভেটিভ করতে পারবো এবং দুইবার ডেরিভেটিভের ভিতরে a এবং b ক্যান্সেল করতে হবে, এই তো? তুমি যেভাবেই করো না কেন তোমার মেইন থিংকিংটা এটা না জি স্যার, যে দুইবার ডেরিভেটিভ করব, দুইবার ডেরিভেটিভের ভিতরে আমার a এবং b সবচেয়ে মিনিমাম টেকনিক ইউজ করে এদেরকে ক্যান্সেল করতে হবে। তাহলে তুমি একবার ডেরিভেটিভ করে ফেলো, তুমি যদি একবার ডেরিভেটিভ করো কি পাবে? uv x into 2y y1 plus y square this equal to এটা সমান কত? a plus এটা সমান কত? b by x, তাই না?
যদি একবার ডেরিভেটিভ করি Teacher, ln x on b by x. খেয়াল করো তুমি যদি আরেকবার ডেরিভেটিভ করো a ক্যান্সেল হয়ে যায় না? জি স্যার। তুমি যদি আরেকবার ডেরিভেটিভ করো a ক্যান্সেল হয়ে যায়। বা তুমি চিন্তা করলা আমি এটাকে আরো একটু সহজ প্রক্রিয়া করি, এইভাবে হবে। তুমি x দ্বারা গুণ করে দিতে পারো উভয় পক্ষে। তুমি উভয় পক্ষে কি x দ্বারা গুণ করে দিতে পারো। x যদি নেই 2y y1 প্লাস y স্কয়ার যদি নেই x ক্যান্সেল প্লাস এটাকে যদি a এর মাধ্যমে গুণ করি this is x cancel and this is ln x this. ওকে, বা আমরা আবার যদি ডেরিভেটিভও করে দেই আমাদের আসলে কোনো প্রবলেম নেই। সো যদি এখানে ডেরিভেটিভ করে দেই এগেইন তাহলে a ক্যান্সেল হয়ে যাবে না? খেয়াল করো একটা কনস্ট্যান্ট কিন্তু অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। তো এখানে ডেরিভেটিভ করলে এটার উপর একটা ডেরিভেটিভের ফর্ম আসবে না, সূত্র আসবে না? সেই সূত্রটা অ্যাপ্লাই করো। খেয়াল করো এইখানে কিন্তু তোমার একটু ডিফারেন্ট ধরনের ডেরিভেটিভ আসছে, কারণ x y y1 সবাই কি ভেরিয়েবল না? তার মানে তিনটার উপরে ইউভি যাবে। তো আমি দুইটা করে করব। যদি এগেইন ডেরিভেটিভ করি আমি twice x কে u ধরলাম আর y y1 কে আসলে v ধরলাম। তার মানে u d by dx আমি এটা লিখে নেই y y1 প্লাস y y1 ইনটু twice x কে যদি ডেরিভেটিভ করি কত হবে 2 প্লাস পরের টার্মটা হচ্ছে 2y y1 যদি ডেরিভেটিভ করি this equal to a ক্যান্সেল থাকবে কত এটা মাইনাস b by x স্কয়ার মাইনাস b by x স্কয়ার, কারণ আমরা জানি 1 by x এর ডেরিভেটিভ কত মাইনাস 1 by x স্কয়ার। so this equal to খেয়াল করো এইখানে তোমার আবার ডেরিভেটিভ এখনো বাকি আছে আমাদের twice x, এটাকে যদি আবার ডেরিভেটিভ করি কত হবে y into y2 প্লাস y1 কে যদি রাখি into y কে করলে y1 প্লাস 2y y1 2 আর 2 মিলে হয়ে যাবে এটা 4 this equal to minus b by x স্কয়ার। তোমার কিন্তু ডেরিভেটিভের কাজ শেষ, তুমি চাইলে আবার ডেরিভেটিভ করতে পারবে ফাংশন। দেখো এখানে তোমার কয়টা কনস্ট্যান্ট আছে বলো তো এখন? একটা স্যার। একটা কনস্ট্যান্ট আছে। তার মানে এই একটা কনস্ট্যান্টের ভ্যালু তোমার কি করতে হবে এখান থেকে রিমুভ করতে হবে এনি হাউ। এখন এই কনস্ট্যান্ট গুলা তুমি আসলে কিভাবে রিমুভ করবা, বা এখান থেকে তুমি আসলে কিসের মান বি এর মান পাবা না এই ইকুয়েশন থেকে? জি স্যার। আমি যদি এটাকে এক্স স্কয়ার দ্বারা গুণ করে দেই উভয় পক্ষে, খেয়াল করো এক্স স্কয়ার দ্বারা যদি গুণ করে দেই তাহলে হবে 2x স্কয়ার মানে x কিউব, দেন হবে এখানে y2 প্লাস y1 স্কয়ার প্লাস এটা হবে 4y y1 this equal to minus b, অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করে দাও তুমি এখান থেকে b এর মানটা পেয়ে যাবে। b এর মান তুমি এই 1 নং এ বসায় দাও, তুমি এখান থেকে কি এর মান পাবা না একটা, b এর মান তুমি 2 নং এ বসায় দাও, তাহলে সরাসরি এর মান আসবে না? জি স্যার। সাইড চেঞ্জ করো, খেয়াল করো a এবং b এর মান কিন্তু তুমি পেয়ে গেছো, a এবং b এর মান তুমি পেয়ে স্যার গেছো। 4y y1 x স্কয়ার হবে না স্যার? যে স্যার x, হ্যাঁ নিচের লাইন স্যার x স্কয়ার দ্বারা যে গুণ করছেন স্যার। এটার সাথে একটা আমি পুরোটাকে মনে করছিলাম, তাহলে এটাকে আমি করে দিই, ই করলে হবে না, এটার সাথে 4x স্কয়ার আসবে তাই না? জি স্যার। এইটা আসবে। তো দেন তুমি এখানে বসাবা
সাইড চেঞ্জ করলে তুমি a এর ভ্যালু পাবা। a এবং b এর মান 1 নং সমীকরণে বসাইলে যে ইকুয়েশনটা আসবে, দিস ইজ আওয়ার রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে জাস্ট তোমার একটু ক্যালকুলেশন, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা একটু খুবই বাস্ট হবে, মানে একটু ভয়ঙ্কর ধরনের হবে। এই যেই প্রবলেম গুলো অ্যাকচুয়ালি তুমি দেখবা আমাদের করে দেওয়া আছে, আমরা যদি দিয়ে দেই এই প্রবলেম গুলোই, এইখানে যদি এইটা পরিবর্তন করে দেই হয়তো এটা একটু ইজি হবে, এখানে যদি এটাও পরিবর্তন করে দেই হয়তো এটা আরেকটু ইজি হবে। অর্থাৎ এক এক ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু একটা বা দুইটা ভ্যালুর জন্য কি আসলে প্রবলেম গুলো একটু ডিফিকাল্ট থেকে একটু মোর ডিফিকাল্ট হতে পারে। বাট এটা কিন্তু আমাদের প্র্যাকটিসের উপর আসলে ডিপেন্ড করবে যে আমরা আসলে কেমন করছি। এখানে তোমার মেইন কনসার্ন ছিল হচ্ছে যে তুমি দুইবার ডেরিভেটিভ করবা, দুইবার ডেরিভেটিভ করে তুমি তোমার ভ্যালুগুলোকে ক্যান্সেল করো। তো ভ্যালুগুলোকে আমি কিভাবে ক্যান্সেল করতে পারছি? দুইবার ডেরিভেটিভ করার ফলে আমি অটোমেটিক্যালি বি এর মান পেয়ে গেছি। বি এর মান যদি 2 এ বসাই তাহলে আমি 1 এর মান পেয়ে যাচ্ছি। দেন হচ্ছে দুইটা আমি 1 নং এ বসাই দেই, তাহলে আমার যা থাকবে দিস ইজ আওয়ার রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তারপরেও তোমাদের জন্য আমি আসলে প্রবলেম গুলো সেট করেছিলাম যে 3 এবং 4 মানে ভেরিয়েবল সেপারেবল যেটা ছিল এবং এলডি যেটা ছিল, যে এক্সপেক্ট করছিলাম যে এটা সবাই পারবে তোমরা, কিন্তু তোমরা ওই দুটা, একটা তো একদম খুব ক্লোজলি ভুল করেছো, আর একটা ইন্টিগ্রেশন করতে যে প্রচুর প্রবলেম করেছো। আর এটা ট্রাই করেছো অনেকেই, কিন্তু লজিক্যাল ওয়ে ছিল না অনেকে 2 লাইনেই এটার আনসার বের করে ফেলছে দেখেছি। 2 লাইন বা 3 লাইনের ভিতর দুইবার ডেরিভেটিভ করছে, সব জিরো হয়ে গেছে। এই এরকম একটা অর্ডার ছিল না মনে হয়, y ডাবল প্রাইম প্লাস y প্রাইম সাপোজ হোল স্কয়ার সমান y ডাবল প্রাইম x into xy double prime. XY double prime. xy ডাবল প্রাইম Sir, x into আছে আগে তারপরে কি আছে plus y প্লাস y inverse 3. স্যার ব্র্যাকেটের বাইরে স্যার x Sir, x দিয়ে into আছে ফুলটা। স্যার এই x যে x y প্রাইম না স্যার Sir, এটা সামনে বাইরে একটা একটা x X আছে। আছে। স্যার বাইরে একটা x এইখানে X into, হ্যাঁ। ওকে, এই y প্রাইমের আগে x আছে। জি স্যার আছে। স্যার আছে আছে। XY double prime. স্যার এখন ঠিক আছে। ওকে, খেয়াল করে দেখো এইটা মানে কি, ডিগ্রি কি কখনো নেগেটিভ অবস্থায় থাকতে পারে? থাকতে পারে না। So this is x by x y double prime plus y. Okay. তার মানে এটা এটার সাথে গুণ হয়ে যাবে যদি হয় y double prime y prime whole square x double prime plus y cube is equal to x, তাই না? এটা হচ্ছে তার অরিজিনাল শেপ। এই জায়গা থেকে তুমি তার অর্ডার এবং ডিগ্রি বের করো। এখানে হাইয়েস্ট অর্ডার কত বলো তো? স্যার দুইবার ডেরিভেটিভ করেছি 2। স্যার 2 ডেরিভেটিভ করা না, তার মানে অর্ডার হচ্ছে কত? 2 এবার হাইয়েস্ট ডিগ্রি কত? স্যার 2 3 ডিগ্রি কত হবে বলো? স্যার 2 হবে। স্যার 3 স্যার। স্যার 2 হবে স্যার 2 স্যার। ডিগ্রি কিন্তু এখানে 5 হবে। 5 হবে। স্যার মাল্টিপ্লিকেশন আকারে আছে, তার কারণে স্যার পাওয়ারটা অ্যাড হয়ে যাবে, তার কারণে স্যার তুমি এটার সাথে এটা গুণ করবে না, টোটাল ফাংশনটা তো গুণ আকারেই একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসবে, ঠিক আছে না? জি স্যার। তো এইখানে আছে তোমার y ডাবল প্রাইমের উপর 2, এটার সাথে গুণ হবে y ডাবল প্রাইম তার উপর 3, তাহলে টোটাল y ডাবল প্রাইম 5 আসতেছে না তোমার সর্বোচ্চ টার্মটা? জি ইয়েস স্যার। y
ডাবল প্রাইম 5, তার মানে সেকেন্ড অর্ডার 5 ডিগ্রি, সেকেন্ড অর্ডার 5 ডিগ্রি ডিগ্রি। ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটার জন্য কিন্তু তোমার পুরোপুরি প্রবলেম করতে হয় না, তুমি কিন্তু এই পর্যন্ত এসে এবার ডিগ্রি এবং অর্ডার তুমি ক্যালকুলেট করবে, কারণ তোমার এটা রেডিক্যাল বা নেগেটিভ ফ্র্যাকশন সব ধরনের টার্ম কিন্তু অলরেডি ক্যান্সেলড। স্যার এটা নন লিনিয়ার হবে না স্যার? অবভিয়াসলি নন লিনিয়ার, পাওয়ার 2 পাওয়ার 3 Yes, sir. অবভিয়াসলি নন লিনিয়ার। এই দুইটা প্রবলেমে তোমরা সবাই আমি দেখেছি প্রায় 1.5-2 পেয়েছো, 3 ভিতর 3 মনে হয় দিয়েছিলাম। কিন্তু তোমরা 3 এবং 4 3 এবং 4-এ 2-তে 2, 3, 4 তিনটারই একটাও মানে ওকে, আমরা যেটা স্টাডি করছিলাম যে নন এক্সাক্ট, নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বেসিক্যালি নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের হচ্ছে অনেকগুলো টেকনিক আছে। নন এক্সাক্ট মানে কি, কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি এক্সাক্ট না হয়, এক্সাক্ট না হওয়া মানে কি, অবশ্যই del m by del y not equal to del m by del x যদি হয়, তাহলে আমরা বলি কি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আসলে নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে এক্সাক্ট করার প্রক্রিয়া আছে। নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে এক্সাক্ট করার প্রক্রিয়া আছে। তবে এই নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে যদি আমরা এক্সাক্ট করতে চাই, তাহলে আমাদের তাদের সাথে এক ধরনের ফাংশন গুণ করতে হয়। তাহলে আমাকে তাদের সাথে এক ধরনের ফাংশন গুণ করতে হয়, গুণ করলে ওটা এক্সাক্ট হয়ে যায়। এই ফাংশনটাকে আমরা বলি হচ্ছে ইন্টিগ্রেটিং ফাংশন বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ফর এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তোমরা অলরেডি শুনে আসছো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সম্বন্ধে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে। সেখানেও কি ছিল, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এমন একটা ফাংশন ছিল যেটা গুণ করে দিলে ফাংশন কি হইতো, ইন্টিগ্রেবল হইতো। আর নন এক্সাক্ট ইন্টিগ্রেটিং ফাংশন যদি আমরা যোগ করে গুণ করে দেই, তাহলে নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি হবে, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে। তো এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার জন্য বেশ কিছু নিয়ম আছে, যাদের ভিতর 4টা নিয়ম হচ্ছে উল্লেখযোগ্য। একটা নিয়ম হচ্ছে যে যদি আমরা দেখি del m by del y minus del n by del x, এটাকে যদি n দ্বারা ভাগ করার ফলে যদি টোটালটা ফাংশন অফ x হয়, নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমি একটু শিওর হয়ে নেই এই নিয়মটা। this by del y n equal to f of x. ওকে, এবং তোমাদের আমি এই ফাইলটা দিয়ে দিব, এই ফাইলটা তোমাদের এখানে নেই নন এক্সাক্টের। খেয়াল করো, যদি নন এক্সাক্ট হয়, নন এক্সাক্ট হলে তুমি প্রথমে এই টেস্টটা করবা যে m এর ডেরিভেটিভ থেকে n এর ডেরিভেটিভ বিয়োগ দিলাম, যা থাকলো তাকে n দ্বারা ভাগ করলাম। ভাগ করার ফলে আসলে কি আসছে, টোটাল যে ফাংশন, এটা যদি অনলি x এর ফাংশন হয়, তাহলে তোমার ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ f of x, e to the power integration of f of x dx। যদি এটা যদি f of x এর ফাংশন না হয়, এনি আদার্স অন্য কোনো ফাংশন হয়, তাহলে কিন্তু এই ক্ষেত্রে তুমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে পারবে না, তোমাকে সেকেন্ড অপশন চুজ করতে হবে। সেকেন্ড অপশন কি, দেখতে হবে del m by del y কে আসলে del n by del x কে মাইনাস m এর মাধ্যমে যদি ভাগ করি, এইটা যদি f of y হয়,
এইটা যদি f of y হয় তাহলেও আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে কি if equal to integration of e to the power f of y dy অর্থাৎ ফাংশনকে তোমার এক্সাক্টে পরিণত করার এগুলো হচ্ছে কি জাস্ট টেকনিক। এটা ছিল হলো দুইটার কথা বললাম। প্রথমে n দ্বারা ডিভাইড করবা সেমটাকে f of x হইতে হবে f of x অথবা এনি কাইন্ড অফ কনস্ট্যান্ট, কারণ যে কোনো কনস্ট্যান্ট ফাংশনকে আমরা f of x ও বলতে পারি f of y ও বলতে পারি। সেটা যদি কনস্ট্যান্ট হয় আমরা f of x হিসেবে কনসিডার করব, এটাও যদি কনস্ট্যান্ট হয় আমরা এটাকে কি f of y হিসেবে কনসিডারিং করব। থার্ড কেস, যদি নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হোমোজেনাস হয়, দুইটা পার্টি যদি হোমোজেনাস হয়, খেয়াল করো m ও হোমোজেনাস n ও হোমোজেনাস বাট ইকুয়েশন নন এক্সাক্ট, যদি তুমি তাকে এক্সাক্ট করতে চাও তাহলে অবশ্যই তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে 1/m into x plus n into y। এটা হইলো হোমোজেনাস নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে, হোমোজেনাস নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে। This is third way and fourth way হচ্ছে, খেয়াল করো এটা হচ্ছে একটা ওয়ে, f of x হইতে হবে, যদি -m দ্বারা দেই f of y হইতে হবে, যদি হোমোজেনাস হয় দুইটা পার্টি যদি সেম ডিগ্রির হয় তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে 1/mx plus ny, অর্থাৎ এটার মাধ্যমে গুণ করতে হবে। আদারওয়াইজ আরেকটা টেকনিক আছে, যে যদি y ফাংশন অফ f of xy dx plus x ফাংশন অফ f of xy dy is equal to 0, যদি এইরকম থাকে কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং এইটা নন এক্সাক্ট হয়, যদি এইরকম থাকে কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং এইটা যদি নন এক্সাক্ট হয় তাহলে তোমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ঠিক এইটার মতোই, মাঝখানে একটা মাইনাস 1/mx minus ny। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, অবশ্যই হর, এই যে হর যে আছে mx minus ny তারপরে mx plus ny, এরা সবসময় নট ইকুয়াল টু 0 হবে। 0 হইলে এই প্রক্রিয়াটাকে তুমি সমাধান করতে পারবা না, এরা সবসময় কি হইতে হবে, এদের ভ্যালু 0 হইতে হবে, নট ইকুয়াল টু 0 হইতে হবে। যদি এক্স্যাক্টলি 0 হয় তাহলে তুমি এদের সলভ করতে পারবা না। এবং পিডিএফ শেয়ারটা দেখো, আজকে তোমাদের আর প্রবলেম স্টাডি করাবো না, আমি তোমাদের এটা দিয়ে দিব আজকের ভিডিওর সাথে, তোমরা একটু ট্রাই করবা। আমার মনে হয় তোমরা এখন পারবা, তোমরা যেহেতু অনেক প্রবলেম অলরেডি করে ফেলছো। আমি জাস্ট এইখানে একটা জিনিস দেখিয়ে দিই, মনে করো এটা একটা নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কিভাবে নন এক্সাক্ট এরা দেখাইলো, এখান থেকে m বের করছে এবং n বের করছে, y এর সাপেক্ষে ডেরিভেটিভ করছে আর n কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছে। দুইটা ভ্যালু আসলে সমান না, সমান না হলে সে কি হবে, নন এক্সাক্ট। সো দিস ইজ নন এক্সাক্ট হয়েছে। তার মানে একে যদি এক্সাক্ট করতে চাই দেখতে হবে কোনটার সাথে আসলে কি করতে হবে। খেয়াল করো del m by del y minus del n by del x বের করছে, বের করে কাকে দ্বারা ভাগ করবে, এটা একটা সহজ হয়, আমি তোমাদের বলে দিই। m আর n এর ভিতর যার মান সবচেয়ে কম তোমরা সব সময়, যার টার্ম সবচেয়ে কম সব সময় তাকে দ্বারা ভাগ করবে। যদি এখানে m এর টার্ম কম হইতো তাহলে -m দ্বারাও চেক করতে পারতা, এটা একটা সহজ ওয়ে আর কি। তো তাহলে তোমরা যে ফাংশনটা পেতা 1/x, তার মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e to the power 1/x dx, তো x আসছে, তার মানে এই x এর মাধ্যমে 1 নংকে তোমার গুণ করে দিতে হবে, গুণ করে দিলে এটা আসলে এক্সাক্ট হয়ে যাবে। এই যে 1 নং এর মাধ্যমে গুণ করে দিচ্ছ, তখন m সমান এইটা হইছে, n সমান এইটা হইছে, একে ডেরিভেটিভ করলে পার্শিয়াল, দুইটাই সমান আসছে, তার মানে এক্সাক্ট। সো এক্সাক্টের যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করি, যে y কনস্ট্যান্ট m dx প্লাস n of y dy, সেটাই অ্যাপ্লাই করেছে।
তো নেক্সট ক্লাসে আমিও এইখান থেকে প্রবলেম করে দেব তোমাদের। এক্সারসাইজেও বেশ কিছু প্রবলেম আছে, এখানে এক্সাক্টেরও প্রবলেম বা নন এক্সাক্টেরও প্রবলেম আছে। উপরের দুইটা এক্সাক্টের জন্য দেওয়া আছে, নিচের তিনটা নন এক্সাক্টের জন্য দেওয়া আছে। তোমরা এই এই মিনিমাম আর কিছু করো না করো, উপরে গুলা ট্রাই করার ফলে এক্সাক্ট নন এক্সাক্ট তোমরা অবশ্যই স্যার পাঁচটা প্রবলেম ট্রাই করবা। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে প্রশ্ন দেখে কিভাবে বুঝবো স্যার কোন কন্ডিশনে ফেলবো? কিন্তু আমি তোমাকে বলছি, খেয়াল করে দেখো, এইটা যদি নন এক্সাক্ট হইতো, এইখানে তুমি কোন কন্ডিশন ফেলতে, এটা কিন্তু এক্সাক্টের, বাট এটা যদি নন এক্সাক্ট হইতো, সাপোজ এটা হোমোজেনাস না? জি স্যার। তাহলে হোমোজেনাসের জন্য আমাদের একটা মেথড আছে না, যে 1/mx plus ny জি স্যার, 1/mx plus ny। plus ny। তার মানে এটা তোমার কিন্তু ইকুয়েশন দেখে আসলে আইডেন্টিফাই করতে হবে। এখন এটা যদি হোমোজেনাস না হয়ে, তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দেখাই, দেখি এখানে আছে কিনা, আদারওয়াইজ আমাকে উল্লেখ করে দিতে হবে। এই যে এইটা 4 নাম্বারটা আছে, আমরা 4 নাম্বার এক্সাম্পল কি পড়েছি, y f of x y dx, তাই না? জি স্যার। y আছে, মাঝখানের ফাংশনটা কিন্তু f of x y এর, তারপরে dx প্লাস x f of x y dy। খেয়াল করো, মাঝখানের ফাংশনটা কিন্তু f of x y। তার মানে এটা কিন্তু তোমার 3 নাম্বার কেস। অর্থাৎ এইখানে তুমি যদি তৈরি করতে চাও, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1/mx minus ny হবে। দিস ইজ mx minus ny। আর প্রথম দুইটার ক্ষেত্রে কিন্তু আমি শুরুতেই বলে দিচ্ছি যে del m by del y minus del n by del x হবে, এবং তুমি n দ্বারাও ভাগ করতে হবে এবং মাইনাস n দ্বারাও ভাগ করতে হবে। দেখতে হবে কোনটার ক্ষেত্রে ফাংশন অফ f of x আসে বা ফাংশন অফ f of y আসে। যেটার ক্ষেত্রে দুইটার যে কোনো একটা আসবে সেটাই তোমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবং এটার জন্য সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে তুমি ট্রাই করবা প্রথমে সবচেয়ে ছোট ফাংশনটা, যেটা আমি এইটার এক্সাম্পলের ক্ষেত্রে বলে দিয়েছি, যে এইখানে m আর n এর ভিতর ছোট টার্মের ফাংশন কে বলতো? n না? জি স্যার। xy। তার মানে তুমি xy দ্বারা ভাগ করে দেখবা, খেয়াল করে দেখো, xy দ্বারা ভাগ করেছো, তোমার রেজাল্ট হয়ে গেছে না? 1/x মানে কি ফাংশন অফ x, সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে ফেলতে পারো। 2 নম্বর কেসের জন্য মনে হয় একটা দিয়ে দেওয়া থাকার কথা। হ্যাঁ খেয়াল করো, 2 নম্বর কেসের জন্য খেয়াল করো, যখন এটা বের করছে কাকে দ্বারা ডিভাইড করছে? -m। আচ্ছা কেন -m এর টার্মটা ছোট ছিল না? খেয়াল করে দেখো, এখানে n এর চেয়ে m এর টার্ম ছোট না? এই কারণে কিন্তু -m দ্বারা আসলে ডিভাইড করছে। যে এই টেকনিক গুলা তোমরা কালকে একদিন সময় আছে, তোমরা নিজেরা দেখো, দেখে যদি তোমাদের আরো প্রবলেম মনে হয়, এক্সাক্টেড তো আমি একটা প্রবলেম নেক্সট ক্লাসে করাবোই, দেন তোমরা আমার কাছে রেইজ করিও কোনো প্রবলেম থাকলে বা কি ধরনের ডিফিকাল্টিস ফেস হচ্ছে। ঠিক আছে? ওকে স্যার। স্যার আমাদের আরেকটা ক্লাসের সময় হয়ে গেছে।